গোলান মালভূমির হামলাকে ঘিরে ইসরায়েল লেবানন উত্তেজনা। হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতে ইসরায়েলকে মন্ত্রিসভার অনুমোদন। এদিকে গাজা যুদ্ধে বাড়ছে হতাহত। কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই স্থগিত করা হয়েছে রোমে গাজার যুদ্ধবিরতি আলোচনা। ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক। এদিকে ভেনেজুয়েলার বিতর্কিত ভোটে মাদুরোকে বিজয় ঘোষণা। বন্যায় 4,000 মানুষের মৃত্যু, লিবিয়ায় 12 কর্মকর্তার জেল। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জবাব দিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। বৈঠক শেষ হওয়ার পর নেতানিয়াহুর দপ্তর বলেছে, প্রতিক্রিয়া কখন এবং কিভাবে জানানো হবে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে নেয়ার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামলার পর থেকে তেল আবিব ও বৈরুতের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে ওয়াশিংটন, আর তারা এর কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছে। শনিবার ইসরায়েলের বাইরে থেকে ছোড়া একটি রকেট গোলান মালভূমির একটি ফুটবল মাঠে বিস্ফোরিত হলে সেখানে থাকা 12 শিশু ও কিশোর নিহত এবং বহু আহত হয়। যেমনটি বলছিলাম, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সম্পর্ক। ইসরায়েলি হামলার দায় চাপিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপর, যদিও হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়েছে হিজবুল্লাহ। তারপরও এই উত্তেজনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ অক্টোবর থেকে বারবার বলে আসছেন, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা লড়াই করতে পারে এবং করবে। এবার সেই লড়াইটাই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়। এরপরই আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সম্পর্ক। The Hezbollah terrorist organization in Lebanon fired a rocket at children playing soccer in a soccer field in Majd al-Shams in northern Israel. লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপ আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলা দেখে আমরা হতবাক হয়েছি। ইসরায়েলে ফিরেই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসব এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেব। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলেছে এবং সংঘাত না ছড়িয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবু হাবিব বিবিসিকে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন না যে হিজবুল্লাহ এই জঘন্য হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের মিলিটারি চিফ অফ স্টাফ হারজি হালেভি বলেছেন, গোলান মালভূমিতে রকেট হামলার পর হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রস্তুত হচ্ছে তাদের সেনাবাহিনী। এরই মধ্যে ইরানও হুমকি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে নতুন করে অভিযান চালায় তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার সব ইসরায়েলের উপর যাবে। এখন নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় আরও ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯,৩২৪ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় আহত হয়েছেন প্রায় ৯১,০০০ ফিলিস্তিনি। এদিকে কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই স্থগিত করা হয়েছে রোমে গাজার যুদ্ধবিরতি আলোচনা। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক।
অনবরত হামলায় বিধ্বস্ত দশায় ফিলিস্তিনের গাজা উপত্যকার। রবিবার গাজার খান ইউনিস, আল মাওয়াসি সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নতুন করে শতাধিক মানুষ হতাহত হয়। এদের মধ্যে ছিল এক নবজাতক সহ কয়েকজন শিশুও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা 3টি গণহত্যায় 66 জন নিহত এবং আরও 241 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এদিকে রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী স্বীকার করেছে যে ইয়োনাতান আহারন গ্রিনব্ল্যান্ড নামে তাদের এক সেনাকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে হত্যা করা হয়েছে। রবিবার ইতালির রোমে ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা গাজার যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে এক বৈঠকে বসলেও কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই কয়েক ঘন্টা পর আলোচনা স্থগিত করা হয়। এদিকে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক, এমন কথাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি বলেছেন, অতীতে আজারবাইজানের নাগরনো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল তুরস্ক, এবার ইসরায়েলেও সেভাবে ঢুকতে পারে তার দেশ। যদিও কি ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তিনি। সৃষ্টি ঘটক, ৭১। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে আগামী ৫ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পিটিআই। রবিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সারে বিক্ষোভের ডাক দেন। কায়সার বলেন, ৫ আগস্ট পিটিআই প্রতিষ্ঠাতাকে গ্রেফতারের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই সেদিন প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছে পিটিআই নেতাকর্মীরা। অবশ্য পিটিআই নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে। ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী ইমরানের মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই। বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে আদালত ইমরানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০২৩ সালের ৫ আগস্ট লাহোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল এক এলাকায় উপজাতিদের মধ্যে ভূমি নিয়ে দ্বন্দ্বে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় দুই উপজাতি গোষ্ঠীর সদস্যদের মেশিনগান থেকে গুলি ও মর্টার ছুড়ে পাল্টা হামলা করতে দেখা গেছে। রবিবার পাকিস্তানের পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুর্তজা হোসেন বলেন, ওই দিন কৃষি জমি নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিরোধের এক আলোচনায় গুলি চালান একজন বন্দুকধারী। ওই হামলায় কেউ আহত হননি। গুলির ওই ঘটনা আফগানিস্তানের সীমান্তের কুররাম জেলায় পাশাপাশি বসবাসকারী গোষ্ঠীগুলির মাঝে দীর্ঘদিনের ধর্মীয় উত্তেজনাকে আবার জাগিয়ে তোলে। দিল্লির তিহার জেলে বন্দী ১০,৫০০ জনকে সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ। রিপোর্টে এই জেলেরই ১২৫ জন বন্দীর দেহে HIV ভাইরাস শনাক্ত হয়েছে। এ জেলেই বন্দী রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডলের মতো ভিভিআইপিরা। জানা গেছে, তিহার জেলের অন্তর্গত রোহিণী মান্ডলিতে সব মিলে বন্দির সংখ্যা প্রায় ১৪,০০০। সম্প্রতি সেখানকার প্রায় ১০,৫০০ বন্দির মেডিকেল টেস্টের ব্যবস্থা করা হয়। এ সময় তাদের দেহে এইডস ধরা পড়ে। কিভাবে জেলের এতজন বন্দী HIV ভাইরাসে আক্রান্ত হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জেল কর্তৃপক্ষের দাবি, জেলের মধ্যে থাকাকালীন অবস্থায় কেউ HIV ভাইরাসে আক্রান্ত হননি। কমলা হ্যারিসের প্রার্থিতা ডেমোক্রেটদের অনেকটাই চাঙা করে তুলেছে। এরপরও প্রশ্ন দেখা দিয়েছে, তিনি কি পারবেন ডোনাল্ড ট্রাম্পের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সত্যি ইতিহাস তৈরি করতে? বিশ্লেষকরা বলছেন, এর অনেকটা নির্ভর করছে তার রানিং মেট নির্বাচন, দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতি দিয়ে তিনি কিভাবে ভোটারদের আকৃষ্ট করেন তার উপর। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শামীম আল আমিন। We choose freedom. দেশের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট তিনি। এর আগেও কমলা হ্যারিসের রাজনৈতিক ইতিহাসটা অনেকটাই সমৃদ্ধ। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর এখন অনেকটাই চূড়ান্ত তার প্রার্থিতা, যদিও তা আনুষ্ঠানিক হবে আগামী ১৯শে আগস্ট শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেট সম্মেলনে। বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে নিজ দলের মধ্যে অবশ্য প্রাণ সঞ্চার করতে পেরেছেন তিনি। I stand before you today to announce my candidacy for President of the United States. কমলা হ্যারিস প্রার্থী হিসেবে এই মুহূর্তে ডেমোক্রেটিক দলে
অনেক বেশি উদ্দীপনা এবং প্রাণশক্তি সঞ্চারিত করতে পেরেছে। তবে শেষ বিচারে সে কেমন প্রার্থী হবে সেটা নির্ভর করবে আরো কিছুদিন পর, যখন সে তার ভাইস প্রেসিডেন্ট কে নির্বাচন করবে। এর আগে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হিলারি ক্লিন্টন পারেননি। এবার কি সেই ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ইতিহাস গড়তে পারবেন কমলা হ্যারিস? বিশ্লেষকরা বলছেন কাজটা মোটেও সহজ হবে না। ট্রাম্প একটু চ্যালেঞ্জিং হবে কমলার জন্য, কিন্তু উনি একটা ভালো কম্পিটিটর হবে, কিন্তু উনি একটা ভালো অল্প সময়ের মধ্যে একটা ভালো ফান্ড রেজিং করেছেন এবং ডেমোক্রেট লিডারদের এন্ডোর্সমেন্ট পেয়েছেন। যদিও অনেকে বলছেন অভিবাসী ভোট সহ কয়েকটি কারণে সুবিধা পেতে পারেন কমলা হ্যারিস। যদি আমরা সবাই ডাইভার্সিটির থেকে আমরা সবাই যদি তাকে ভোট দেই, তার জয়ী না হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তবে নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে কমলা হ্যারিস সময় পেয়েছেন খুবই কম। এরই মধ্যে যথেষ্ট তহবিল সংগ্রহের চেষ্টা করছেন তিনি। শুরু করেছেন প্রচারণা। এখন নির্বাচনের ফলাফলের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। শামীম আল আমিন, ৭১, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পেজেশকিয়ানকে সমর্থন অনুষ্ঠানে তেহরানের রাজধানীতে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকাব্বের পেজেশকিয়ানের হাতে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। চলতি মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান মধ্যপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ান। আগামী মঙ্গলবার তার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটির ক্ষমতা ধরে রাখলেন তিনি। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল সিএনই প্রধান এলভিস আমোয়েরোসো জানান, গণনা করা ৮০% ভোটের মধ্যে ৫১.২% পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রার্থী এডমুন্দে গনসালেস পেয়েছেন ৪৪.০২% ভোট। এদিকে ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন মাদুরোর মূল প্রতিদ্বন্দ্বী এডমুন্ড গনজালেস। মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় রয়েছে। দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের অস্থিতিশীল কর্মকাণ্ডের জবাব দিতে চাইছে যুক্তরাষ্ট্র, জাপান। এছাড়া এই দুই মিত্র দেশের পক্ষ থেকে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার নিন্দাও জানানো হচ্ছে। টোকিওতে রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এবং প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারার সঙ্গে বৈঠক করেন। এ সময় চীনের সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান উস্কানিমূলক কৌশলগত সামরিক সহযোগিতার বিষয়টিকে উদ্বেগের সঙ্গে তুলে ধরেন তারা। একই সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতার তীব্র নিন্দা জানান দুই দেশ। যুক্তরাষ্ট্রের গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টার সিটির একটি পার্কে স্থানীয় সময় রবিবার এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ দিকে পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী। গোলাগুলিতে প্রাপ্তবয়স্ক একজন নিহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। লিবিয়ায় ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিপর্যয়কর বাঁধ ধসের পর প্রাণঘাতী বন্যার পেছনে তাদের ভূমিকার কারণে এই কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত এসব কর্মকর্তার বিরুদ্ধে অবহেলা, পূর্ব পরিকল্পিত হত্যা এবং জনসাধারণের অর্থ অপচয় সহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে সেই বন্যায় ৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। টাইফুন গেইমির প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুনান প্রদেশের হেংয়াং শহরের কাছে ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে ১৮ জন চাপা পড়ার পর ১২ জনের মৃত্যু হয় আর আহত ৬ জনকে উদ্ধার করা হয়। এদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলে হঠাৎ বন্যা, অন্যান্য অঞ্চলে রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।